আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। গণভবনে রাজনৈতিক দলের নেতাদের সম্মানে প্রধানমন্ত্রীর চা চক্র, যোগ দিলেন না ঐক্যফ্রন্ট কিংবা বিএনপির কোনো নেতা। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, আগাম ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন ফাঁসের আশঙ্কা নেই বললেন শিক্ষামন্ত্রী। নতুন কৃষি কৌশলে কুল চাষে অধিক ফলন পাচ্ছেন তরুণ কৃষক, 4.5 বিঘা জমিতে দৈনিক 500 কেজি ফল। এবং এশিয়া ফার্মা এক্সপোকে সফল বললেন আয়োজকরা, প্রযুক্তি নির্ভর চিকিৎসা বিদ্যায় বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের সম্মানে চা চক্রের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে মহাজোটের শরিকরা অংশ নিলেও ঐক্যফ্রন্ট কিংবা বিএনপির কোনো নেতা যোগ দেননি। পান্থ রহমানের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ করেছিলেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বোচ্চ সংখ্যক দল ও প্রার্থীর অংশগ্রহণে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে রাজনৈতিক দলগুলোকে চা চক্রে দাওয়াত দেন তিনি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে গণভবনে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। তাদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দক্ষিণ লনের সবুজ চত্বরে বসে রাজনীতিকদের মিলন মেলা। যদিও নির্বাচনের আগে গঠিত জোট ঐক্যফ্রন্ট কিংবা বিএনপির কোনো নেতা এই চা চক্রে যোগ দেন। বিকেল 4টার কিছু পর অনুষ্ঠান স্থলে যোগ দিয়ে বিভিন্ন টেবিল ঘুরে সকলের সঙ্গে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিরোধী দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, জাতীয় পার্টি মঞ্জুর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ ইনুর সভাপতি হাসানুল হক ইনু, জাসদ আম্বিয়া নেতা মঈনুদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ইসলামী ঐক্যজোটের সভাপতি মিসবাহুর রহমান চৌধুরী, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজ ভান্ডারী, সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়া, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডাক্তার AQM বদরুদ্দুজা চৌধুরী, বিএনএফ প্রেসিডেন্ট ব্যারিস্টার নাজমুল হুদা, 14 দলের নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবহমান বাংলার বিভিন্ন ঐতিহ্য দিয়ে সাজানো অনুষ্ঠান স্থলে দেশের গান বাজানোর পাশাপাশি অতিথিদের ফুচকা, চটপটি, পিঠা, জিলাপি, কাবাব, রুটি, মৌসুমি ফল, জুস, চা, কফি সহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। চা চক্রে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বলেছেন, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করলে তাদের রক্ষা নেই। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। চলতি বছর থেকে প্রশ্নপত্রের নিরাপত্তায় বিশেষ ফয়েল পেপার ব্যবহার করেছে প্রশাসন। গত দুইবারের মতো এবারও পরীক্ষা শুরুর 30 মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। সারা দেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে 21,35,333 জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে যা 1,03,434 জন বেশি। কেন্দ্র পরিদর্শনে কিছুটা নতুনত্ব এনেছেন নতুন শিক্ষামন্ত্রী। ঢাকার শীর্ষ স্কুলগুলোকে বাদ দিয়ে আশকোনার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী। পরীক্ষা চলার সময় কক্ষ পরিদর্শনে পরীক্ষার্থীদের সমস্যা হয় এই বিবেচনায় কক্ষে প্রবেশ না করে পরীক্ষা শুরুর 5 মিনিট আগে পরিদর্শন কার্যক্রম শেষ করেন মন্ত্রী, উপমন্ত্রী ও সচিব। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। নিশ্চয়ই চাই যে একেবারে প্রশ্ন ফাঁস মুক্ত, নকল মুক্ত পরিবেশে আমাদের পরীক্ষা হোক। সেটি তো সুষ্ঠু পরীক্ষা। একেবারে কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে।
এবং ইতোমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে। কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে বোর্ডগুলোর নীতি নির্ধারণী পর্যায়ে একই ব্যক্তির দায়িত্ব পালন প্রশ্ন ফাঁসের সুযোগ সৃষ্টি করে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। এই বিষয়গুলো আমরা দেখব। এই সমস্ত বিষয়ে নিশ্চয়ই যে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমরা সেগুলো নিশ্চয়ই দেখব। আগামী 25 ফেব্রুয়ারি শেষ হবে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ব্যবহারিক পরীক্ষা শেষে সর্বোচ্চ 2 মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। এই সরকারের গেল 2 মেয়াদে প্রথমবার থেকেই প্রতিটি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এবং এ কারণে মন্ত্রণালয় যেমন বিব্রত ছিল তেমনি বিব্রত ছিল সরকারও। তবে গত সরকারের শেষ সময় অর্থাৎ এইচএসসি পরীক্ষার সময় কোনো প্রশ্ন ফাঁস হয়নি। নতুন সরকারের কাছে প্রশ্ন ফাঁস ঠেকানোটা একটা বড় চ্যালেঞ্জ। প্রথম পরীক্ষার দিন কোনো ধরনের অভিযোগ ছাড়াই সারা দেশেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছেন এই পরিবেশটা থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। ঢাকার উত্তরা রাসকোনার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এবার ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। শুরু থেকেই ফেব্রুয়ারিকে ভাষার মাস হিসেবে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রেখেছে বাংলা গণমাধ্যম। ভাষার মাসকে কেন্দ্র করে একদিকে গণমাধ্যম যেমন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে প্রভাবিত হয়েছে, অন্যদিকে গণমাধ্যমও জোরালো করেছে রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলছেন গণমাধ্যমের সেই ভূমিকা এখনো ফুরিয়ে যায়নি। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। শুধু 21শে ফেব্রুয়ারিতে নয়, পুরো মাস জুড়েই মাতৃভাষা ও মাতৃভূমির বন্দনা। ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত বইমেলা, নানা আয়োজন বাংলাদেশ পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে। পত্রিকা আর টেলিভিশনে বিশেষ প্রতিবেদন, টিভি পর্দায় বিশেষ অনুষ্ঠান। সাংবাদিক, কথাসাহিত্যিক এবং গবেষক আফসান চৌধুরী বলেছেন, ভাষার মাস নিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের ইচ্ছাকে আরও প্রসারিত করেছে গণমাধ্যম। গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক রয়েছে এই রাজনৈতিক আন্দোলনের পরিপক্কতার, এবং এই তাৎপর্যটা এই জায়গাতেই। কলেজে উঠলাম 69-এ, আমরা তখন লিটল ম্যাগাজিন বার করতাম, এই শহীদ দিবস সংখ্যা নামে একটা করে পত্রিকা, ছোট পত্রিকা। ওটা একটা বিশাল উৎসাহ, সারা বাংলাদেশ ব্যাপী যে যেখানে ছিল এটা হলো। তখন গণমাধ্যমটা আর কেবলমাত্র পত্রিকায় নেই, সাধারণ মানুষের কাছে গণায়ন হয়ে গেছে। এটা এখন সোশ্যাল মিডিয়া আমরা বলি, এর হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ করার ইচ্ছা। তো গণমাধ্যম এই সাধারণ মানুষের অংশগ্রহণ করার ইচ্ছাটাকে প্রসারিত করে। 68-69-এর দিকে এসে, 69-এ এসে এটা কেবলমাত্র পত্রিকায়, মূলধারার পত্রিকায় নেই, তখন সেটা সমাজে চলে গেছে। বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম প্রাণপুরুষ অধ্যাপক সাখাওয়াত আলী খান মনে করেন, শুধু ভাষার মাসে নয়, এর যে মূল চেতনা, সেই শুদ্ধতার কথা গণমাধ্যমকে সবসময়ই মনে রাখতে হবে। যেভাবে পালন করা হচ্ছে এটা ভালোই হচ্ছে, কিন্তু আমার মনে হয় আরও অনেক কিছু আমাদের করা উচিত। 21শে ফেব্রুয়ারি সেই আত্মত্যাগটাকে আমরা এখন মূল্যায়ন করে বুঝতে পারছি যে ওইটা আমাদের সমস্ত জীবনযাত্রার, আমাদের সংস্কৃতির, আমাদের রাজনীতির, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জীবনের যে চলার পথে আমাদেরকে একটা প্রধান নির্দেশিকাটা এসেছিল। ফেব্রুয়ারির থেকে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশটাকে সারা বছর ধরে রাখার দায়িত্ব গণমাধ্যমের, আমি মনে করি আমাদেরও বটে। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, শুদ্ধ ভাষা চর্চার বিষয়ে গণমাধ্যমের ভেতরে আরো বেশি আলোচনা হওয়া জরুরি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে বাংলাদেশের অর্থনীতিকে টেকসই করতে সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ ইইউ সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনসচে তেরিঙ্ক। তিনি বলেন, গণতন্ত্র, সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের পাশে আছে ইইউ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বাংলাদেশে প্রায় 1 লাখ অবৈধ বিদেশি রয়েছে, যার বেশিরভাগ শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে আসা। যে কোনো সংকট সমাধানে ইইউ ভূমিকা রাখছে উল্লেখ করে আগামীতে তা আরও শক্তিশালী হবে বলে আশাবাদী পররাষ্ট্র সচিব। European Union being a partner in this has been a great experience, not only in the global compact and global compact on refugees and migration, but also creating a new initiative, which is the SOP. Bangladesh will soon become a middle-income country, so new objectives are transcending development cooperation pur sang and are getting more importance. একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি বিদেশে চিঠি পাঠিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। বিএনপি এমন একটা দল, তারা আন্দোলনেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। 10টি বছর চলে গেছে, তারা আন্দোলন করতে পারেনি। আন্দোলন করতে পারেনি মানে আন্দোলনে তারা ডাক দিলেও জনগণ সাড়া দেয়নি। আর এখন দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। এই অবস্থা জনগণ বিএনপির ডাকে কেন রাস্তায় নামবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারী সহিংসতা, দুর্নীতি সহ রাষ্ট্রের এখন নানান সমস্যা চলছে, কিন্তু বিএনপির কোনো সমস্যা নেই। জাতীয় প্রেস ক্লাবের সহিংসতা ও নারী বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র নেই বলে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ক্ষেত্র ধ্বংস হয়ে গেছে। 30 ডিসেম্বর নির্বাচনে সরকার গণতন্ত্র হত্যা করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আর এতেই সমাজের প্রতি স্তরে সব ধরনের অপরাধ বেড়ে চলেছে। সুবর্ণচরের এই পারুল বেগমের এখনো কোনো বিচার হয়নি। গতকাল ফতুল্লাতে 20 বছরের একজন তরুণীকে 7 জন মিলে আপনার দর্শন করেছে। সমস্যা আজকে জাতির, সমস্যা বিএনপির না। আজকে আমি মনে করি যে এই সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা জাতির। আপনার অধিকার চলে যাচ্ছে, আপনার গণতন্ত্র চলে যাচ্ছে, আর আমরা হচ্ছে বিএনপির সমস্যা। ইটস নট বিএনপির প্রবলেম, ইটস দ্য প্রবলেম অফ দ্য নেশন। তরুণ কৃষক উদ্ভাবনী চিন্তা আর নতুন কৃষি কৌশলে কুল চাষে পেয়েছেন অধিক ফলন। মাত্র 4.5 বিঘা জমি থেকে প্রতিদিন পাচ্ছেন গড়ে প্রায় 500 কেজি ফল। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শানবান্ধা গ্রামের তরুণ হারুনুর রশিদ 4.5 বিঘা জমি লিজ নিয়ে বাউকুল চাষ করে পেয়েছেন অভাবনীয় সাফল্য। শর্ট টাইম অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে এগিয়ে যাওয়া যায়। লাগানো থেকে বেচা কমপ্লিট 10 মাস সময় লাগে। আচ্ছা, এই 10 মাসের ভিতরে এত টাকা কিছুতে হয় না। আচ্ছা, মনে করেন আমি পুঁজি যদি ইনভেস্ট করি, দেখা যাচ্ছে 2 লাখ, আমার 10 মাসে টাকা আসে 4 লাখ। আচ্ছা, মানে ডবল বেনিফিট আসে। উদ্যমী এই তরুণ কুল চাষকে জীবিকা হিসেবে নিয়েছেন প্রায় 1 যুগ আগে। হারুন বলছেন, তার এই উদ্যোগের অনুপ্রেরণা টেলিভিশনের কৃষি অনুষ্ঠান। আপনাদের আগে অনুষ্ঠান দেখছি তো, মাটি মানুষ, আপনি তখন কৃষি রাজশাহীতে একটা বাউকুল দেখাচ্ছিলেন, তখন থেকে মনে করেন এই কুলির প্রতি আমার আগ্রহ, যে এই জিনিস আমি কবে লাগাতে পারবো। আচ্ছা, সেখান থেকে মনে করেন যে তারপরে সন্তানে চাষ। আচ্ছা, এবছরের কুলের ফলন বিগত বছরগুলোকে ছাড়িয়ে গেছে। হারুনের দাবি, ছোট্ট একটা কৌশলী পাল্টে দিয়েছে তার ফলনের সব হিসেব নিকেশ। আমার মোট টোটাল বাগানে 100 কেজি পলি দেওয়া আছে। পলি বাদে কুল বিক্রি হচ্ছে আপনার 25 টাকা, 30 টাকা, 35 টাকা। আর আমি মনে করেন সর্বনিম্ন মাঝে 2 দিন বাজার পাইছি 70 টাকা। আর মনে করেন যে 75, 80, 90। 13 বছর আগে নিজ গ্রামে একাই শুরু করেছিলেন কুল চাষ। তার সাফল্য অন্য কৃষকদের জুগিয়েছে অনুপ্রেরণা, আর তাই শানবান্ধা গ্রাম এখন কুলের গ্রাম নামেই পরিচিত। পুষ্টি বিবেচনা আর স্বাদে এই কুল এখন অতুলনীয় এক ফল, যা বাণিজ্যিক বিনিয়োগ আস্তে আস্তে
কৃষি জমিগুলোকে দখল করে নিচ্ছে এবং ফসলি জমিগুলো দিনে দিনে এই কুল বা ফলের বাগানে রূপান্তরিত হচ্ছে এবং কৃষকও অনেক বেশি বিনিয়োগে ঝুঁকছেন এই খাতে। হারুনুর রশিদদের মতো কুল চাষি ফল চাষিরা প্রমাণ করছে দেশে নীরবে ফলের একটা বিপ্লব হয়ে যাচ্ছে। ঝিনাইদহের কালীগঞ্জের রাখালগাজী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। বৃত্তি প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উচ্চ শিক্ষায় অর্থ কোনো বাধা হবে না। বৃত্তিপ্রাপ্তরা ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, এই আহ্বান জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। রিজভিনা বাজার রিপোর্ট। নিরবচ্ছিন্নভাবে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক। কেবল মুনাফা নয়, লাভের টাকায় পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার তাগিদ থেকে শুরু এই বিনিয়োগ সেই 2005 সালে। এরপর আর থামেনি। মেধাবী কিন্তু গরিব শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ে বৃত্তি দিয়ে আসছে ডাচ বাংলা ব্যাংক। এ পর্যন্ত 57,696 জন শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছে। শনিবার যুক্ত হলেন আরও 3,986 জন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে MBBS কোর্সে পড়ার সুযোগ পাই, কিন্তু এক খুশির সংবাদ আমার জন্য খুশি বয়ে নিয়ে আসলো না। আমার জীবনে ডাচ বাংলা ব্যাংকের সহযোগী হিসেবে পেয়ে সত্যি আমি আনন্দিত। স্বপ্ন একজন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, আর ডাচ বাংলা ব্যাংক একজন দরিদ্র মেধাবীর সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার অনুপ্রেরণা যোগায়। প্রতি মাসে প্রায় 2,500 টাকা করে দিচ্ছে। আমি আমার আশায় বুক বাঁধতে শুরু করি। আমার কাছে মনে হচ্ছে 2,500 টাকা একজন শিক্ষার্থীর জন্য খেয়ে পড়ে লেখাপড়া কমপ্লিট করার জন্য অনেক ভালো কিছু। বৃত্তি প্রদান কর্মসূচির কলেবর দিন দিন বাড়বে, আশ্বস্ত করলেন ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। ডাচ বাংলা ব্যাংক তার লভ্যাংশের সিংহভাগ ব্যয় করে আসছে দেশের শিক্ষা, স্বাস্থ্য খাতে, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা সহ বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণে। শিক্ষা খাতে সরকারের সবচেয়ে বড় শিক্ষাবৃত্তির পর দ্বিতীয় বৃহত্তম শিক্ষাবৃত্তি হলো ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষাবৃত্তি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করবে, আশা বাংলাদেশ ব্যাংক গভর্নরের। আমাদের দেশের সকল মানুষকে শিক্ষার আরও নিয়ে আসার জন্য, শিক্ষিত করার জন্য এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ব্যক্তি খাতে সবাইকে এগিয়ে আসতে হবে। উচ্চশিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নামে একটি স্বতন্ত্র ট্রাস্ট চালু করেছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের দেশে ও বিদেশে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য প্রধানমন্ত্রী ফেলোশিপ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট প্রদত্ত ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফেলোশিপ চালু করেছে। এই মুহূর্তে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি নিয়ে শিক্ষা জীবন চালিয়ে যাচ্ছেন 18,500 শিক্ষার্থী। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকা এবং রক্ত সঞ্চালন স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। তবে ভেন্টিলেটর খোলার মতো অবস্থা এখনও আসেনি। শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে গত 11 দিন যাবৎ চিকিৎসাধীন রয়েছেন আলাউদ্দিন আলী। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ডাকলে উনি একটু তাকান, তারপর একটু মুভমেন্টের চেষ্টা করে, যেগুলি আগের থেকে একটু ভালো সাইন। তারপর তার ব্লাড প্রেশারটা নিজে নিজে মেনটেন হচ্ছে। তার জ্বর যেটা ছিল অনেকটা কমে আসছে, অর্থাৎ এখন 98-99 লেভেলে থাকছে। তার হার্টে এটা এরিথমিয়া হয়েছিল, যেটাকে আমরা এএফ বলি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এবং সেটাকে আমরা তাৎক্ষণিকভাবে ম্যানেজ করতে পেরেছি ওষুধের মাধ্যমে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিল্প কারখানার পরিবেশ অশান্ত করার অপচেষ্টা দমন করে চলেছে শিল্প পুলিশ। রাজধানীর অফিসার্স ক্লাবে সালাম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের দ্বিতীয় ফ্যাক্টরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। সালাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রাজু, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ সহ অন্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে নিরাপত্তা। শিল্প খাতে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর সরকার।
পুলিশ ও জনসাধারণের সমন্বয় শোভাযাত্রার মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ শেষ হয়েছে। দুপুরে রাজধানীর বকশীবাজারে চকবাজার থানা পুলিশ সদস্যরা বর্ণিল শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার পুরো ভাগে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছাড়াও সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে বক্তারা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের একসঙ্গে কাজ করার প্রয়োজনের কথা বলেন। এবারে বাংলা বইমেলা সংবাদ। বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে আজ সকালে বইমেলায় ছিল শিশু প্রহর। সেখানে আছেন রোকসানা আমিন, চলে যাচ্ছে তার কাছে। রোকসানা, মেলার দ্বিতীয় দিনে দর্শক সমাগম কেমন দেখছেন? দিনের মতন অমর একুশে গ্রন্থমেলা চলছে এবং সকালটা পুরোপুরি শিশুদের দখলে ছিল। আজ প্রতি শুক্র এবং শনিবার সরকারি এবং সাপ্তাহিক ছুটির দিন শিশু প্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমি। আর আজ দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহরে অনেক শিশুদের সমাগম ছিল, যারা তাদের পছন্দের তালিকা অনুযায়ী বই কিনেছে। আর আজ এরপর বিকেল 3টা থেকে সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত হয়ে যায় এবং এই মুহূর্তে যা অবস্থা সেটি হচ্ছে সন্ধ্যার পর থেকেই, গতদিন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকে আজ সন্ধ্যার পর থেকে আসলে মেলা অনেকখানি জমজমাট। সোহরাওয়ার্দী উদ্যানের অংশে বিশেষ করে এখানে অনেক স্বাচ্ছন্দ্যে অনেক দর্শনার্থী পাঠকের সমাগম ঘটেছে এবং সব বয়সী পাঠক দর্শনার্থীরা আছেন যারা মেলা ঘুরে ঘুরে দেখছেন। আর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এবারের মেলার পরিসর গতবারের তুলনায় বেড়েছে। তো এই মোটামুটি মেলায় এখন দর্শকরা পাঠকরা তাদের পছন্দের তালিকাগুলো সংগ্রহ করছে, পছন্দের বইগুলো দেখছে, এখনও বিক্রিবাট্টা ওভাবে না হলেও। আর এই মুহূর্তে আসলে একজন লেখকের সাথে আমরা কথা বলবো, যিনি মেজর জেনারেল সারওয়ার হোসেন। আমি আপনাকে ডেকে নিচ্ছি। শুভেচ্ছা আপনাকে আমাদের সরাসরি আয়োজনে। তা উনি লেখক এবং একই সাথে রাষ্ট্রপতির সামরিক সচিব। তো আপনার কাছে জানতে চাই যে বইটি আপনার এবছর বেরোলো, সেই বইটি নিয়ে আমরা একটু শুনতে চাই। বইমেলা প্রাণের মেলা। আমি একজন লেখক হিসেবে এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। চারদিকে অনেক দর্শক সমাগম, আনন্দঘন পরিবেশ। আমাকে আমার বই নিয়ে দু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বইটির টাইটেল 1971 প্রতিরোধ সংগ্রাম বিজয়। আসলে আমার দীর্ঘ গবেষণার ফলাফল এটি। আমি অনেক ইয়াং ছেলেপেলে, ইভেন আমার বয়সী অনেকের সাথেই কথা বলেছি এই মুক্তিযুদ্ধ নিয়ে। তো আমার ধারণা যে মুক্তিযুদ্ধ নিয়ে এখনও আমরা দ্বিধান্বিত। এর কারণও রয়েছে, বেশ অনেক প্রকাশনা আছে আমাদের মুক্তিযুদ্ধের উপরে, কিন্তু এই সবগুলো প্রকাশনা নিয়ে সবার ভূমিকা নিয়ে একটা সমন্বিত ইতিহাস লেখার কাজটি বোধহয় বাকি রয়ে গিয়েছিল। তো আমার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আমি চেষ্টা করেছি এখানে সবার ভূমিকাটি একটা সুন্দর কাঠামোগত একটা কাঠামোর মধ্যে নিয়ে এসে মূল্যায়ন করে পাঠকদের কাছে উপস্থাপন করার। আমার মনে হয় আমার উদ্দেশ্য ছিল যেন আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারি যে বীর বাঙালি কীভাবে শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল, তা অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠবে বইটিতে। ঠিকই বলেছেন, এই বইটির ইংরেজি দি 1971 রেজিস্ট্যান্স, রেজিলিয়েন্স অ্যান্ড রিডেম্পশন, এটা গত বছর প্রকাশিত হয়েছিল এবং সেই একই বইয়ের বাংলা সংস্করণটি এবছর 28শে জানুয়ারি বঙ্গভবন দরবার হলে এটার মোড়ক উন্মোচন করেন মহামান্য রাষ্ট্রপতি। আমার মনে হয় আমাদের ইয়াং জেনারেশন সহ সবাই যারা মুক্তিযুদ্ধ ভালোবাসে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে চায়, তারা বইটি পড়ে উপকৃত হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সরাসরি আয়োজনে। আর বুশরা, আমি আরেকটি বিষয় জানাতে চাই যে মেলায় আজ নতুন গ্রন্থ সংখ্যা 81টি এবং গত 2 দিনে অর্থাৎ গতকাল আর আজ মিলিয়ে এখনো পর্যন্ত বাংলা একাডেমির তথ্য মতে মেলায় 88টি নতুন বই এসছে। বুশরা, ধন্যবাদ রোকসানা আপনাকে। বইমেলা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রোকসানা আমিন। এবারে চলে যাব সামিট আন্তর্জাতিক সংবাদে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধের শেষ দিকে করা আইএনএফ চুক্তি স্থগিত করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এই চুক্তি না মানার ঘোষণা দেওয়ার পর আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সিদ্ধান্ত জানান। পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকের পর রুশ প্রেসিডেন্টের বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। নতুন করে ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়ে পুতিন জানান, রাশিয়া শব্দের চেয়ে 20 গুণ বেশি গতির হাইপারসনিক মিসাইল তৈরি করবে। এদিকে আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সরে যাওয়ার দুই পারমাণবিক পরাশক্তির রণক্ষেত্রে পরিণত হবার আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে স্নায়ুযুদ্ধ বাঁধে তার সমাপ্তি টানতে 1987 সালে ঐতিহাসিক আইএনএফ চুক্তি হয়েছিল। নিটোল টাটা বিশেষ সংবাদ। অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহরে অধিকাংশ ক্ষুদে পাঠকের পছন্দের তালিকায় ছিল সায়েন্স ফিকশন। শিশুদের সৃজনশীল বিকাশে বইয়ের বিকল্প নেই মনে করছেন শিশু সাহিত্যিকরা। মাসব্যাপী বইমেলায় প্রথমবারের মতো ক্ষুদে লেখক পাঠকদের যোগাযোগ স্থাপনে বাংলা একাডেমির নতুন উদ্যোগ লেখককুঞ্জ। আরও জানাচ্ছেন রোকসানা আমিন। অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনটা আজ সকাল থেকেই ক্ষুদে পাঠকদের দখলে। বইয়ের এই মহাসমুদ্রে নিজের পছন্দের তালিকা করছে অধিকাংশ ক্ষুদে পাঠক। নাচকে দেখতে আসছি, তারপর অন্য একদিন এসে কিনে নিয়ে যাবো। বিজ্ঞান ভিত্তিক, তারপরে গল্প ভিত্তিক এসব বই পছন্দ আমার। কি বই দেখছিলে তুমি? সায়েন্স ফিকশন। বইমেলা এসে আসলে কি আমার মনটা অনেক ভালো লাগছে, কারণ এখানে কোনো যানবাহন চলাচল করছে না, এমনি তো ভিড়টা কম। আসর হাবিবের বই কিনেছিল গতবার, পড়ে মজা পেয়ে গেছে, তো এবারও সেই অনুসন্ধানে এসেছে যে এবার আমি ভূতের বই আরো বেশি করে কিনবো। শিশুদের জন্য এবারের মেলায় বাড়তি আয়োজন নিয়ে জানালো মেলা কমিটি। ক্ষুদে লেখক যারা, তাদের কেউ কেউ যোগাযোগ করেছিল, তারা স্টল চেয়েছিল। আমরা তাদেরকে বলেছি বাংলা একাডেমির যে কোনো জায়গায় তাদেরকে আমরা ব্যবস্থা করে দেব, তারা সেখানে বসে তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। তাদের যারা পাঠক তাদের সাথে তারা আড্ডা দিবে। আমরা চাই যে এই সম্ভাবনাময় যারা ক্ষুদে বলবো না, সৃষ্টিশীল যেসব শিশু আছে তারাও মেলার সঙ্গে আরো বিশেষভাবে ঘনিষ্ঠ হোক। শিশু কিশোরদের মননশীলতা বিকাশে বইয়ের অনবদ্য ভূমিকার কথা জানালেন শিশু সাহিত্যিকরা। শিশুকে যদি সেটা বিনিয়োগ করা যায়, তার মনে, তার চিন্তায়, তার মেধায়, তার স্বপ্নের ভিতরে সেগুলো জড়িয়ে গিয়ে তাকে সুন্দর করে গড়ে তুলবে। বইয়ের ভিতর দিয়েই কিন্তু আমরা শিশুদের মনের কাছে পৌঁছাতে পারছি। এদিকে শ্রেণীকক্ষের বাইরে শিশুরা যেন মননশীল বইয়ের সঙ্গে একান্তে সময় কাটাতে পারে, সেজন্য অমর একুশে গ্রন্থমেলা চত্বরে শিশু কিশোরদের কাছ থেকে বই নিয়ে তাদের ভাবনা জানতে কৈশোর তারুণ্য বই শিরোনামে লেখক, প্রকাশক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মতবিনিময় করেছে কৈশোর তারুণ্য বই ট্রাস্ট। মাসব্যাপী চলা অমর একুশে গ্রন্থমেলার সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে বিকেল 1টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে নিজেদের প্রধান সমুদ্র বন্দর মম্বাসা বন্দরের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়েছে কেনিয়া। চলতি বছরের জুনে চীনের দেয়া 5 বছরের গ্রেস টাইম শেষ হয়ে যাবার ফলে এমন ঝুঁকিতে পড়েছে দেশটি। সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় জুলাই থেকে কেনিয়াকে প্রতি বছর আগের তুলনায় 3 গুণ বেশি অর্থ পরিশোধ করতে হবে। চীনের রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংক মোট ব্যয়ের 90% ঋণ দিতে রাজি হলে 2014 সালের 11 মার্চ দুই দেশের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী 15 বছরের মধ্যে কেনিয়াকে সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু তা পরিশোধে ব্যর্থ হওয়ায় এমন আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে 2017 সালে চীন একইভাবে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের নিয়ন্ত্রণ 99 বছরের কম সময়ের জন্য নিয়ে নেয়। এরপর গত বছর ঋণ পরিশোধে ব্যর্থ জিম্বাবুয়ের কেনেথ কৌন্টা আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় চীন। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। শীত প্রধান অঞ্চলের টমেটো ব্ল্যাক বিউটি চাষ হয়েছে কুমিল্লায়। বাগমারা ইউনিয়নের নাওরা গ্রামের চাষি আহমেদ জামিল সেলিম নিজ উদ্যোগে ব্ল্যাক বিউটি টমেটো চাষ করেছেন। দেখতে সুন্দর, খেতে সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ এ টমেটো কোনো প্রক্রিয়া ছাড়াই সংরক্ষণ করা সম্ভব। আবুল কাশিম হৃদয়ের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট।
1.5 বছর আগে এক আত্মীয়র মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আহমেদ জামিল সেলিম সংগ্রহ করেন ব্ল্যাক বিউটি জাতের টমেটোর বীজ থেকে প্রথমে মাত্র একটি চারা গাছ হয়। দ্বিতীয় ধাপে 16% জমিতে ব্ল্যাক বিউটি টমেটোর চাষ করেন তিনি। বর্তমানে কয়েক একর জমিতে আবারও টমেটো চাষের উদ্যোগ নিয়েছেন। এটা টেস্ট অনেক ভালো, এটা সংরক্ষণ করা যায় অনেক দিন, এটার ভিতরে পানির পরিমাণ কম, এটা খেতেও অনেক টেস্ট। আমি আশা করছি এই টমেটো সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে। এটার ফলনও অনেক বেশি, এটার ওজনও অনেক বেশি। তার সাফল্যে উদ্বুদ্ধ হয়েছেন আশেপাশের এলাকার অনেকেই। এই ফসলটা খাইতে যেমন এবং মোটামুটি লাভবানও তাও বোঝা যাচ্ছে। এত টেস্টি বুঝছেন, আশা করি মানুষ খেয়ে উপকারও হবে এবং দেশের লোকও উপকৃত হবে। ব্ল্যাক বিউটি টমেটোর বৈশিষ্ট্য বাইরেটা দেখতে কালো, ভেতরে লাল। এটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। আমাদের দেশে সাধারণত যে টমেটো ধরে সেখানে 30-32টির মতো টমেটো ধরে, ইতিমধ্যে এটিতে 40টি টমেটো আছে। যদিও হাইব্রিডে এর চেয়ে বেশি ফলন হয় আমাদের দেশে, আমরা মনে করছি এটি যদি সঠিক সময় রোপণ করা, চারার বয়স যদি ঠিক সময় মতো রোপণ করা যায়, আর যদি যত্ন আত্তি ভালো করে করা যায়, পরিচর্যা যদি ভালো করে করা যায়, বিশেষ করে জৈব সার, ইউরিয়া, টিএসপি, পটাশের সাথে যদি বোরন সারটি ব্যবহার করা যায়, তাহলে কৃষকগণ এটি করে লাভবান হবেন। ব্ল্যাক বিউটি টমেটো সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করলে এর স্বাদ বেড়ে যায় দ্বিগুণ এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। একটি গাছে 40টিরও বেশি টমেটোর ফলন আসে, জানিয়েছে আহমেদ জামিল সেলিম। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক পরিবেশ টেকসই করা এবং পর্যটন খাতের উন্নয়নে বদ্ধপরিকর খুলনার নবনির্বাচিত সংসদ সদস্যগণ। উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সবুজ বেষ্টনী তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। খুলনা উপকূলবর্তী জেলা হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ সহ জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যা মোকাবেলা করতে হয়। বিরূপ পরিবেশের সঙ্গে লড়াই করতে হয় এ এলাকার মানুষের। এইসব সমস্যা সমাধানের আশ্বাস দিলেন নবনির্বাচিত সংসদ সদস্যগণ। জানান নদী দখল ও দূষণ মুক্ত করা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার পরিকল্পনার কথাও। অলরেডি 1450 কোটি টাকা এই টাকা পাস হয়ে গেছে। এখানে মনে হয় আমাদের হলো এই খাল আর হলো এই ড্রেনের জন্য জলাবদ্ধতা, এটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। সবুজ বেষ্টনী হওয়ার ফলে এই অঞ্চলে একটা মনোরম পরিবেশও তৈরি হয়েছে। এটি আমরা অব্যাহত রাখবো এবং সমস্ত অঞ্চলে আমরা এটি করার চেষ্টা করব। সুন্দরবনের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং এর পর্যটনের সম্ভাবনা নিয়ে কাজ করার কথা বলেন এই সংসদ সদস্য। আমার বিশ্বাস ভবিষ্যতে তারা সুন্দরবন যেন আরও বেশি পর্যটন আকর্ষিত হয় এবং পর্যটনরা আরও বেশি, দেশের মানুষও যেন সুন্দরবন দেখার জন্য তাদের আগ্রহ বাড়ে, সেইভাবে আমরা কাজ করব। নির্বাচনী ইস্তেহারের আলোকে খুলনার পরিবেশগত সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে জেলা প্রশাসনের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ভেনেজুয়েলা থেকে স্বর্ণ না কেনার মার্কিন হুমকিতে রয়েছে তুরস্ক। সম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তুরস্কের এক সিনিয়র কূটনীতিক। সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হুয়ান গুইদোকে সমর্থন না দিয়ে ক্ষমতাসীন মাদুরোকে সমর্থন দেয়ায় এ নিষেধাজ্ঞার আশঙ্কা করছে দেশটি। ভেনেজুয়েলার সাথে তুরস্কের স্বর্ণের ব্যবসা বাড়ছেই। গেল মাসেও 900 মিলিয়ন মার্কিন ডলারের স্বর্ণ কিনেছে তুরস্ক। মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের পতাকা ৭১ চত্বরে 2 দিনের প্রদর্শনী উদ্বোধন করেন সরকারি কর্ম কমিশন সচিব আক্তারি মমতাজ। পাবেল রহমানের তোলা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ঐতিহ্য সাংস্কৃতিক বিকাশ মঞ্চ। অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক নিসার হোসেন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা, প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর রিয়াজউদ্দিন আহমদ, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।